অনেক দিন পর আমি আর আমার বন্ধু গ্রামে আসলাম। সেই যে আমরা কয়েক বছর আগে এই নিজ গ্রাম ছেড়েছি, আর আসা হয়নি। এতদিন কুমিল্লাতে ছিলাম, কারণ ওই যে চাকরি, যে জিনিসটা একটা মানুষকে রোবট বানিয়ে দেয়, সেই কারণেই এতদিন গ্রামে আসতে পারিনি। তাই আমরা দুই বন্ধু ঠিক করলাম একসঙ্গে গ্রামের বাড়ি যাব, কারণ আমাদেরও ভালো করে অনেক দিন দেখা হয় না। গ্রামটা তো সেই আগের মতোই আছে রে রিফাত। কাঁচা রাস্তা, বাতি নেই। শহরে থাকতে থাকতে ভুলেই গেছি গ্রাম কি জিনিস। তুই তো শহরের হিরো হয়ে গেছিস, তাই এই গ্রামে তোকে মানায় না। কি যে বলিস! এই যে দেখ, বর্জ্যপাতের আলোয় দেখা যাচ্ছে দুই দিকে কি সুন্দর সোনালী ধান, আর ধানের গ্রান গ্রামের বাতাসে পুরোটা মিলে এই বৃষ্টির ভিতরে আমার মনটা জুড়িয়ে যাচ্ছে। বাদল দিয়ে পুরো গ্রামটা একেবারে অন্ধকারে ঘিরে আছে। এত বৃষ্টি, তার সাথে এত বাতাস বইছে, পুরোটা মিলে ভালো লাগা কাজ করছে। কিরে, দাঁড়ালি কেন? তোর মনে নেই গ্রামের মানুষজন যে বলতো এই রাস্তায় নাকি কেউ একজন হারিয়ে গিয়েছিল? তুই কি এখন আমাকে ভূতের গল্প শোনাবি? আরে না, তোর মনে নেই সেই ছোটবেলায় কত গল্প শুনেছিলাম? এক লোক নাকি একটা মহিলাকে দেখেছিল। মহিলাটা সাদা কাপড় পরা, কিন্তু পরদিন তাকে অনেক খুঁজেও পায়নি। তারপর সাদা কাপড় পরা মহিলাটা ভূত হয়ে যায়, তাই তো? এইগুলো বলে তুই মেয়েদের ভয় দেখাতি। তুই তো সেই ছোটবেলায় পড়ে আছিস। এমনিতেই ভিজে গেছি, দাঁড়িয়ে না থেকে চল। আরে ভূত থাকুক বা না থাকুক, আজকের রাতটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আমার দাদি আমাকে ছোটবেলায় বলতো, বৃষ্টির রাতে যেদিন আকাশে বর্জ্য থাকে কিন্তু বিদ্যুৎ থাকে না, সেই দিন নাকি মৃত আত্মারা হাঁটে পথের উপর দিয়ে। আর সেই মৃত আত্মারা আমাদের পিছু নিয়েছে। একটু পরে দেখবি ওই সামনের গাছটার পিছনে দাঁড়িয়ে আছে। হা হা হা। রোহিত, এখন মজা করার সময় নয়, বুঝলি? গ্রামে এসব হয় প্রতিনিয়ত। আমার বাড়ি যাওয়ার সময় তো ওই বেলতলাটা পড়েই যায়। আচ্ছা বন্ধু, তুই ভয় পাস না, কোনো সমস্যা হবে না। আস্তে আস্তে আমরা সামনে আগাতে শুরু করি, কিন্তু বৃষ্টি যে কমছেই না, বরং বেড়েই যাচ্ছে। কিছুটা সামনে যেতেই দেখলাম একটা দোকান। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না যে ওইটা কিসের দোকান। সামনে যাওয়ার পর বুঝলাম এইটা একটা তেল ভাজার দোকান। দেখে তো আমার আর রোহিতের মনটা জুড়িয়ে আসলো, কারণ এই ঝড় বৃষ্টির রাতে ভাজা পোড়া খেতে ভীষণ মজা হবে। দোকানের ভিতরে যেতেই দোকানদার বলল, আহা, আপনারা তো একেবারে ভিজে গেছেন। বহেন বহেন। আমরা দুই বন্ধু বসে পড়ি। আমাদের সামনে দুজন ব্যক্তি বসে রয়েছে। আমরা দোকানদারকে বললাম খাবার দেওয়ার জন্য। দোকানদার সাথে সাথে চপ ভাজা আর লুচি ভাজা দিল। আমরা অনেক আনন্দের সাথে খাচ্ছিলাম। তো বাবা আপনারা একটি খাইনি না, মানে একেবারে ভিজে গেছেন যে। আর বললেন না চাচা, আমরা দুই বন্ধু শহর থেকে আসছি। বাস থেকে নামার পর সেই যে বৃষ্টি শুরু হলো, আর থামার নাম নেই। তো আপনারা যাইবেন কই? আমরা যাব রায়পুর, আর আমার বন্ধু যাবে খুশকান্দি। মনে তো হয় আজ আর বৃষ্টি থামবো না। না হলে আর কি করার আঙ্কেল, যেতে তো হবেই। আচ্ছা চাচা, আজকে আসি। চল রোহিত। আমি আর আমার বন্ধু বিদায় জানিয়ে যে যার দিকে চলে গেলাম। কিছুটা সামনে যেতেই একটু একটু ভয় লাগা শুরু হলো, কারণ জায়গাটা একেবারে নীরব। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে সামনে যে ওই বেলতলা। একা একা হাঁটছি, তাও আবার আমাদের এলাকার নামকরা ভয়ঙ্কর রাস্তা দিয়ে। বাতাসটা কেমন যেন হিমেল হাওয়ার মতো মনে হচ্ছিল। কারো যেন নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। পিছনে বৃষ্টির শব্দ
আর সামনে একেবারে অন্ধকার। কিছুটা সামনে যেতেই বেলতলার একটা গাছ আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে আমার চোখের সামনে। তার চারপাশে অন্ধকারটা একটু বেশি ঘন, অস্বাভাবিকভাবে নিঃশব্দ পরিবেশ। হঠাৎ মনে হয় কেউ একজন আসছে আমার পিছু পিছু। আমি পিছনে তাকিয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। বেলগাছটার সামনে এসে হঠাৎ আমি থেমে যাই। এ কি, দূরে এটা কি? মনে তো হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভালো করে দেখতেই বুঝলাম একটা বুড়ি দাঁড়িয়ে আছে বেলতলার নিচে। আমি বেলগাছটার নিচে যেতেই বুড়ি বলল, এই রাতে একা একা কোথায় যাওয়া হচ্ছে বাবা? সামনেই আমার বাড়ি, আসো একটু বিশ্রাম নিবে। এরকম কণ্ঠের সুর শুনে আমি একটু ভয় পেয়ে পিছনে হাঁটি। না, দরকার নেই, ধন্যবাদ। আমার বাড়ি এখান থেকে বেশি দূর নয়, আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। এই রাস্তা দিয়ে যে একবার আসে সে আর ফিরে যায় না। চলো, এসো আমার সাথে এসো। আমি তার কথার কোনো তোয়াক্কা না করে যখন হাঁটতে লাগলাম, তখনই সে আমার সামনে চলে আসলো। বুড়িটা তখন ধীরে ধীরে তার চেহারার পরিবর্তন করতে লাগলো। সেই মুখে নেই কোনো চামড়া, শুধু মাংস, আর সেই মাংসের ছিদ্র দিয়ে দেখা যায় হাড় আর চোখ। আমি বুঝতে পারি আমার সাথে কিছু খারাপ হতে চলেছে। পিছনে দৌড় দিতে গিয়ে দেখি দৌড় দিতে পারছি না। আমার পা দুটো কে যেন চেপে ধরে রেখেছে। ফিস ফিস করে অজানা একটা ভাষায় কী যেন বোঝাতে চাচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে, আমার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। আমি বুঝলাম আমি ওদের চোখে পড়ে গেছি, আমার আর কোনো নিস্তার নেই। হঠাৎ বৃষ্টির মধ্যে দিয়ে হারিকেনের ব্লার আলো চোখে পড়ল। সেই আলো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। এগুলো তো ওই তেল ভাজা দোকানের সেই দুই লোক। তাদের দেখে বুড়িটার ছায়া গাছের সাথে মিশে যায়। এই জন্যই তো বারণ করেছিলাম মশাই, এরকম কিছু একটা হবে আশঙ্কা করেছিলাম। তার জন্যই ভেবেছি আপনার পিছু পিছু বেরিয়ে পড়ি। ওই বেলগাছটা শুধু ছায়া নয়, অনেক বছর ধরে আটকে আছে ওই বুড়ির আত্মা। ওরা আমাকে অনেক বারণ করেছিল, কিন্তু আমি তাদের কথা শুনিনি। ওরা যদি আজ না আসতো আমার যে কি হতো।